আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পাসপোর্ট করতে হলে আপনাকে কি করতে হবে। তো পাসপোর্ট করতে গেলে কি কি লাগে, বিভিন্ন শর্ত দিয়ে আছে। কারণ আমরা তো মনে করেন যে সবাই তো এক পেশার না। যারা কৃষক তারা কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার মানুষের জন্য যদি পেশা উল্লেখ করা হয় তাহলে তাদের পাসপোর্টের ধরনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে ওই পাসপোর্টের পেশার ধরন অনুযায়ী তাদেরকে পাসপোর্টের জন্য বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করতে হয়। সেই ব্যাপারে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে নির্দেশনা, পাসপোর্ট করতে গেলে কি কি নির্দেশনা লাগে সেটার ব্যাপারে। তো ই পাসপোর্টের জন্য আপনি অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন, সেটা তো পারবেনই। এবং কোনো কাগজপত্র সত্যায়ন করা লাগবে না, ছবি সংযোজন বা তা সত্যায়ন করা লাগে না। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ লাগে। এটা দুইটারই ইংরেজি ভার্সন সহ লাগবে। যেমন ন্যাশনাল আইডি কার্ডে তো বাংলা ইংরেজি দুইটা নামই থাকে, কিন্তু বর্তমানে জন্ম নিবন্ধনে দেখা যায় কি কেউ জন্ম নিবন্ধন করেছে, তার বাংলাটা আছে, ইংরেজিটা নাই। এই ক্ষেত্রে হলে পাসপোর্ট করতে সমস্যা হবে। পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজি এবং বাংলা উভয় সহ থাকতে হবে। সেটা অনলাইন কপি হলেও হবে। এবং আমার বলা আছে যে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বয়স অনুসারে দাখিল করতে হবে। যে কোনোটা বয়স অনুসারে লাগবে। যেমন 18 বছরের নিম্নে হইলে আপনার জন্ম নিবন্ধন সনদ ইংরেজি সহ লাগবে। 18 থেকে যদি 20 বছর হয় তাহলে জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড দুইটার যে কোনো একটা সাবমিট করলে হবে। কারণ 18 বছর হলে যে ব্যক্তিটা জন্ম নিবন্ধনটা তো আর আছেই, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের জন্য ভোটার তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তার ন্যাশনাল আইডি কার্ডটা নাও হতে পারে বা অনলাইনে সে নাও পেতে পারে। এজন্য ওই টাইমে দুইটার যে কোনো একটা সাবমিট করলে হবে। কিন্তু 20 বছরের পরে গেলে কি আর কিন্তু বা জন্ম নিবন্ধনে কাজ হবে না, কারণ আপনার কনফার্ম তখন ন্যাশনাল আইডি কার্ড হয়ে গেছে। এবং ফর্মের তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তারকা চিহ্নিত মানে আপনার ঘরের উপরে দেখবেন যে অবশ্যই স্টার মার্ক দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার কম্পালসারি, এগুলো করতে হবে পূরণ, নয়তো আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন না। যদি দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে। যদি আপনি কোনো দত্তক নেন বা অভিভাবকত্ব গ্রহণ করতে চান। আঠারো বছরের নিম্নে যদি হয় আপনার কোনো বাচ্চার বয়স, কারণ পাসপোর্ট করতে হলে যে কোনো বয়সে করতে হতে পারে। 18 বছরের কম যদি হয় তারা অবশ্যই 48 পাতার বেশি কোনো পাসপোর্ট পাবে না, এবং সেটা হবে 5 বছর মেয়াদি। এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে দেওয়া যায় কি টেকনিক্যাল সনদ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি যদি কোনো পেশা উল্লেখ যদি করে তাহলে তার ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং প্রযোজক ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও, এনওসি, প্রত্যয়নপত্র, অবসরত্ব ছুটির আদেশ, পিআরএল অর্ডার, পেনশন বই আপলোড করতে হবে। যদি আপনি যদি এখন দেন চাকরিজীবী, প্রতিষ্ঠানের কথা উল্লেখ করলেন, তাহলে ওই প্রতিষ্ঠান আপনাকে পাসপোর্ট করার পারমিশন দিয়েছে কি না সেটা তো আপনাকে অবশ্যই সেখানে তাদেরকে দেখাইতে হবে। যেমন আপনি যদি অবসরত্ব ছুটির আদেশ নেন, যে আপনি অবসর পেয়েছেন কিন্তু আপনি সরকারি কর্মকর্তা ছিলেন, বা আপনি অবসর নেবেন, তার আগে থেকে আপনি বিদেশ থেকে ঘুরে আসতে চান, পাসপোর্ট আপনি করেননি, এখন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে একটা লেটার নিতে হবে
যে প্রতিষ্ঠান বলে দিবে যে ইনি অবসরে যাবে, এজন্য একটা পাসপোর্ট, উনি বাইরে যেতে চান, এজন্য একটা পাসপোর্ট করতে চান। এবং যদি বিবাহের কথা যদি উল্লেখ করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই বিবাহের সনদপত্র দাখিল করতে হবে। যদি ডিভোর্সে উল্লেখ করেন, তাহলে আপনাকে ডিভোর্সের সনদপত্র দাখিল করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেশের অভ্যন্তরের ক্ষেত্রে প্রযোজ্য ফিয়ের উপর নির্ধারিত হারে, তার মানে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন, তাহলে বাংলাদেশে যে ফি, তার উপরে নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ প্রদেয় হবে, মানে ভ্যাট সহ অন্যান্য চার্জ দিতে হবে। আপনি যদি বিদেশে আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে। তার মানে আপনি যদি দেশে থেকে আবেদন করেন, তাহলে দেশে যে একটা নির্দিষ্ট ভ্যাট এবং অন্যান্য যে চার্জ আছে সেগুলো আপনাকে দিতে হবে। এবং বিদেশ থেকে করতে হলে সরকার কর্তৃক বিদেশের জন্য যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আপনাকে পরিশোধ করতে হবে। এবং যদি আপনি কূটনৈতিক কোনো ব্যক্তি হন, কূটনৈতিক পাসপোর্ট করতে চান, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। আপনি যদি কূটনৈতিক পাসপোর্ট চান, তাহলে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আগে আবেদন করতে হবে। তারপরে আপনি যদি হাই কমিশন থেকে আবার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে স্থায়ী ঠিকানা কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। যেমন আপনি ধরেন কোনো একভাবে বিদেশে গেলেন, আপনার পাসপোর্ট নাই, আপনি কোনোভাবে পাসপোর্ট করবেন, তাহলে আপনার স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের স্থায়ী ঠিকানা সংযোজন করতে হবে। এবং আপনি যদি অতীব জরুরি পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করতে হবে। কারণ আপনি যদি অতীব জরুরি পাসপোর্ট নেন, তাহলে এই জরুরি পাসপোর্টের জন্য তারা আপনাকে ভেরিফাই করতে পারবে না যে আপনি অপরাধী নাকি আপনি কোনো সংগঠনের কোনো আকাম কুকাম করে পাসপোর্ট করে বাইরে যাইতে চাচ্ছেন কিনা, এটা কিন্তু তারা বুঝতে পারবে না। এই জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার। আপনাকে অবশ্যই আগে থেকে পুলিশ থানা অথবা বিভিন্ন জেলার কার্যালয় থেকে আপনি আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। কারণ যখন আপনি অতীব জরুরি অপশানে ক্লিক করবেন, তখন আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা আপলোড করার অপশানটা দিবে। এবং দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে 7 কর্মী দিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং দেশের অভ্যন্তরে আপনি যদি রেগুলার পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য যদি সঠিক থাকে, তাহলে আপনাকে 15 কার্য দিবসের মধ্যে আপনার পাসপোর্ট দেবে। তার মানে আপনার যদি অতীব জরুরি হয়, তাহলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করতে হবে। সেটা আপনার থানাতে যেতে পারে আপনার অ্যাপ্লিকেশন, বা আপনি আগে থেকেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি দিয়ে দিলেন অ্যাপ্লিকেশনের সাথে, সেটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 2 কর্মদিবসে দেবে। আর দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে আপনাকে 7 কর্মদিবসের মধ্যে দেবে। এবং নর্মাল সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স হলে যে 15 কর্মদিবসের মধ্যে দেবে। পুলিশ ক্লিয়ারেন্সটা হলো কি, যে আপনার কাগজপত্র আপনার এলাকার থানাতে চলে যায়, আপনি যে কোনো আকাম কুকাম করছেন কিনা সেটা ভেরিফাই করার জন্য পুলিশ আপনার বাড়িতে যায়। ওই পুলিশ কি, ওই যে আমরা এই ভয়তে দালালগুলো ধরে থাকি যে দালাল আমাদেরকে এই ব্যাপারে রক্ষা করবে, কিন্তু কিছুই না। পুলিশ আপনার বাড়িতে আসবে, যদি আপনি কোনো অপরাধ করে না থাকেন, আপনি যদি লিগ্যাল পারসন হয়ে থাকেন, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে পাসপোর্ট দিতে বাধ্য।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেটা যে আপনি যদি পাসপোর্ট রিইস্যু করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পুরানো পাসপোর্ট দাখিল করতে হবে, প্রদর্শন করতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে। পাসপোর্ট যদি আপনার হারিয়ে যায় তাহলে পাসপোর্ট যে হারিয়ে গেছে তার একটা জিডির কপি দাখিল করতে হবে। হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে থানায় জিডি করতে হবে এবং ওই জিডির কপি নিয়ে আপনাকে পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এবং ওই যে পাসপোর্টটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে ওই পাসপোর্টটার একটা ফটোকপি এবং জিডির কপি দাখিল করতে হবে। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং পাসপোর্ট আমার সর্বোপরি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিজের পাসপোর্ট নিজেরা করবেন। ধন্যবাদ, আসসালাম।